স্বাগত ৭১-এর খেলা যোগের সাথে আছি আমি কোহিনুর কনাম। একদিন আছে মাত্র নির্বাচনের মাত্র আর একদিন বাকি আছে। এখনো আসলে পরিবেশ দেখে মনে হচ্ছে না এই নির্বাচন আদৌ গড়াবে কিনা মাঠে, কিন্তু নির্বাচন কমিশনার বলছেন এই নির্বাচন আসলে হতেই হবে, পেছানোর কোনো সুযোগ নেই। কি হতে হয়েছে গতকাল, কি হচ্ছে, এসব নিয়ে আলোচনা করতে চাই। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার আলী, যে ব্যানারটা আমরা দেখলাম যে বিসিবি নির্বাচনের নোংরামির বিরুদ্ধে, মানে এই একটা শব্দ তামিম ইকবাল বলে গিয়েছেন, সেটা এখনো চলছে এই শব্দটা। এবং আমরা যে এখান থেকে এই তাদের এই মানববন্ধন থেকে আমরা যেটা শুনতে পেলাম যে ঢাকা লিগ বন্ধ হয়ে যেতে পারে। মানে এটা তো শুধুমাত্র একটা নির্বাচনের ব্যাপার না, এখন তো ক্রিকেটারদের রুটি রুজির উপরেও আসলে আঘাত হানার একটা ব্যাপার দেখতে পাচ্ছি। মানে কোন পথে যাচ্ছে? এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ হচ্ছে আপনার যদি ঢাকা লিগ না হয়, আপনার আলটিমেটলি ক্রিকেটের সমস্ত পদগুলো আস্তে আস্তে মানে নিচের দিকে যেতে থাকবে। কেন যেতে থাকবে? আপনারা জানেন যে বাংলাদেশের ক্রিকেটারদের রুটি রুজি বলা হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ বা ঢাকা লিগকে। আপনার যদি ফার্স্ট ডিভিশন বলেন, সেখানেও তার যার যোগ্যতা অনুযায়ী পেমেন্ট পেয়ে থাকে। আর প্রিমিয়ার ডিভিশন তো ধরেন আপনার যেটা বললেন, আপনারা যারা বক্তা ছিলেন তারা যে বললেন যে 7 কোটি 5 কোটি 8 কোটি টাকা খরচ হয়, কেউ 50 লাখ টাকা পায়, কেউ 30 লাখ, কেউ 10 লাখ 5 লাখ। আপনি এই টাকাগুলি কে দিবে? আমিনুল ইসলাম বুলবুল, না ফারুক সাহেব, না অন্য কেউ? বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ধরেন একটা জাতীয় লিগে ওয়ানডে টুর্নামেন্টও করে, এখানে সেই জায়গায় আপনি ম্যাচ ফি নির্ধারণ করবেন সর্বোচ্চ কত? 1 লাখ টাকা। যদি 1 লাখ টাকা করেন, একজন 10টা ম্যাচ খেলবে, 10টা ম্যাচে তার পেমেন্ট হবে 10 লাখ টাকা অন অ্যান এভারেজ। ওকে, আন্ডারস্ট্যান্ড। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কত টাকা পে করতে হবে ধারণা আছে ওনাদের? আপনি যত টাকা এফডিআর আছে, কয়েক বছরের মধ্যে সমস্ত এফডিআর শেষ করতে হবে। কেন শেষ হয়ে যাবে? একেবারে স্পষ্ট। আপনি 12টা ক্লাব নয় তো, শুধুমাত্র প্রিমিয়ার ডিভিশনে 12টা ক্লাব, ফার্স্ট ডিভিশনে 20টা ক্লাব, এরপরে চলতে 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 সেকেন্ড থার্ড ডিভিশন পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ আপনি যদি ওই টাকাগুলি দিয়ে চালাতে পারেন, ওকে, দ্যাটস ফাইন। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে সমস্ত খরচ করে আপনার লিগ চালাবেন। আর যদি মনে করেন না, বাংলাদেশের ক্রিকেটের বেটারমেন্টের জন্য আজ যারা 60 বছর 70 বছর ধরে এই যে ক্লাব ক্রিকেট চালিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, সেই প্ল্যাটফর্মটাকে বাঁচিয়ে রাখবেন, ক্রিকেটারদের আন্দোলনে নামাবেন না, তাহলে আপনারা একটা সমাধানে আসুন। আমার ব্যক্তিগত ইতে থেকে, আগ্রহের জায়গা থেকে আমি বলবো, কারণ হচ্ছে যদি আপনি সমাধান না দেন, তাহলে কিন্তু একটা কঠোর মানে আন্দোলনে যাবে। কিন্তু সমাধানের পথ কি আপনি দেখছেন? কারণ নির্বাচন পেছানোর দাবিটাই সর্বপ্রথম। যদি আমরা বলি আগামীকাল নির্বাচন, সেই জায়গায় আজকেই তো যা ডিসিশন নেয়ার আজকেই নিতে হবে। মানে সমাধানের পথ দেখেন কিনা? আজকেই তারা যে আলটিমেটামটা দিয়েছেন, সেটা কিন্তু আজকের মধ্যেই সমস্ত কিছুর সমাধান করার জন্য বলা হয়েছে। সমাধান 3টা বলা হয়েছে। 3টার মধ্যে একটা অ্যাড হক কমিটি অথবা বর্তমান কমিটিকে এক্সটেন্ড করা, অথবা আপনার ইলেকশন রিশিডিউলিং করা। রিশিডিউলিং করার ক্ষেত্রে আজকে কিন্তু খুব সহজেই একটা পদ্ধতি আছে, যে পদ্ধতি তারা ব্যবহার করে আদালতে গিয়ে আপনার নির্বাচনগুলোকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তারা কিন্তু সেই প্রক্রিয়াটাকে খুব সহজেই করে দেবে। যদি ম্যানিপুলেট না করেন, তাহলে আমিনুল ইসলাম বুলবুলের যে চিঠি ইস্যু হয়েছিল 18ই সেপ্টেম্বর, সেই চিঠির উপরে যে রিট হয়েছিল, সেই রিটের রায় কিন্তু আজকে শুনানি। আজকে যদি শুনানিতে জাস্ট আদালত বলে যে এটা বৈধ না, তাহলে কিন্তু নির্বাচন হেল্ড হয়ে যাবে। হেল্ড হয়ে যাওয়ার অর্থ হলো আপনি অ্যাডহক কমিটি গঠন করে, অথবা আপনার যে বর্তমান কমিটি রয়েছে, আমিনুল ইসলাম বুলবুলই সভাপতি থাকবেন, উপদেষ্টা যেটা চাচ্ছেন ওনার প্রার্থী সভাপতি হবেন, তো সেক্ষেত্রে উনি কিন্তু অটোমেটিকলি ক্যারি করে নিয়ে যেতে পারেন যতদিন পর্যন্ত উনি ক্ষমতায় আছেন। উনি ক্ষমতায় না থাকলে তাহলে অন্য কথা। আর উনি যদি আগামী 10 বছর থাকেন, 20 বছর থাকেন, তাহলে ঠিক আছে। উনি বুলবুলকে রাখতে চান বা অন্য কাউকে রাখতে চান, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অসুবিধা। যে কোনো মূল্যে তিনি এই নির্বাচনকে প্রভাবিত করতেই পারেন, এটা তার এখতিয়ার। কারণ তার পুরো যেহেতু ক্ষমতা তার হাতে, ক্ষমতার ব্যবহার তো আমরা অতীতেও করতে দেখেছি, আমরা তো কম দেখিনি বাংলাদেশে। দেখতে দেখতে ক্ষমতায় বসিনি বলেই বোধহয় আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারি ওই যে একটা দোষ আসলে, যেই আসেন তিনি আসলে ক্ষমতার সুন্দরভাবে ব্যবহার করেন এবং তার প্রয়োজনে ইউজ করেন। তো আমরা মনে করি যে ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের প্রয়োজনে এবং ক্রিকেট যেখানে আছে, সেই ক্রিকেটের অবদান কিন্তু ক্লাব থেকে সবচেয়ে বেশি। এবং এই ক্লাবকে আপনি হেও করবেন না, হেও করে কিন্তু ভালো হবে না। আপনি যারা এখন নির্বাচনে আছে, যে 10টা ক্লাব হয়তো কেউ কারো হাতে আছে, 12টা ক্লাব হয়তো রয়েছে, তারা কিন্তু পুরো লিগ বা পুরো সিস্টেমকে ক্যারি করতে পারবে না। একটা সময় তাদেরও
মানে কিন্তু কঠিন মানে সময় ফেস করতে হবে। তাই যারা এখন মনে করছেন যে 12 জন অটো পাস হয়ে আসবেন, তারা কিন্তু তাদের জন্য কোনো অশনি সংকেত সামনে। এটা কিন্তু মনে করবেন না মানে যে যতটা আজকে সহজ আসলে তারা ভাবছেন ততটা সহজ না এই পথটা। কেউ 12 জন কিন্তু এখন বসে আছে, যে 13 জন কিন্তু এখন যেমন 3 জন লাস্ট এখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে সর্বশেষ। তো সেই ক্ষেত্রে 13 জন রয়েছেন, এখান থেকে একজন নির্বাচন হলে একজন হয়তো সরে যাবেন, বাদ বাকি 12 জন অটো পাস মোটামুটি। সেই অটো পাস ওয়ালাদের কিন্তু বিপদ আছে সামনে, এটা কিন্তু বুঝতে পারছে না এখন। তারা মনে করছে যে আমরা আসবো, এসে মোটামুটি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে যার মতো করে লুটপাট করার সুযোগ তো ভেতরে সেটা করে নেব, কিন্তু আলটিমেটলি এটা হবে না। এটা বাংলাদেশ, আপনার মনে রাখতে হবে। ওই যে আমরা আওয়ামী লীগকেও দেখেছি একদম জোর করে ক্ষমতায় ছিলেন অনেক বছর, কিন্তু একটা সময় 41 সাল পর্যন্ত কিন্তু থাকতে পারে নাই। তাদের যে ভীষণ ছিল তার আগেই কিন্তু চপেট আঘাত করে বের করে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতির এখন যারা রয়েছেন তারা বুঝতে পারছেন না যে এই ক্ষতির তাদেরকেও বহন করতে হবে, কারণ ইন ফিউচারে তারা যে আপনার প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত কিছুকে ধ্বংস করছেন সেটা ভয়ানক একেবারে। কারণ শিক্ষা যদি না নেওয়া হয় প্রত্যেককেই হয়তো সেই ধরনের প্রত্যেকের জন্য সেই ধরনের ভবিতব্য হয়তো অপেক্ষা করছে। তারপরে আমরা দুজন যে কথা বলছি দেশের ক্রিকেটের স্বার্থেই কথা বলছি, সেই ক্রিকেটকে যদি এগিয়ে নিয়ে যেতে চায়, ক্রিকেটে যেন অচলাবস্থা না আসে সেই দিকে নিশ্চয়ই যাদের আসলে নজর দেওয়াটা জরুরি তারা নিশ্চয়ই দেবে। একদিকে নির্বাচন নিয়ে এরকম ডামাডোল চলছে, এনসিএল চলছে, অন্যদিকে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ চলছে। বাংলাদেশের আজকে হোয়াইট ওয়াশ মিশন আফগানিস্তানকে দেশের বাইরে প্রথমবার, এবং যে পারফরমেন্স করছে আমরা প্রত্যাশা করতেই পারি। তারপরে তো চিন্তা আছে সেই ব্যাটারদেরকে নিয়ে। এই ব্যাটারদের যখন আমরা দুটো ম্যাচ জিতে গিয়েছি এবং সেই ম্যাচগুলোতে ফিনিশিং রোলটা খুব ভালো ছিল নুরুল হাসান সোহান, যার আসলে টি-20 ক্যারিয়ারটা অত সমৃদ্ধ না, কিন্তু এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে তিনি যে সেন্সিবল গেমটা খেলেছেন দুটো খুব ভালো। এইটা যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে যে জায়গায় বাংলাদেশ সবচেয়ে দুর্বলতা ছিল সেই জায়গা হচ্ছে ফিনিশিং রোল। ফিনিশিং রোল একজনকে ক্যারি করতে হয়। জাকের আলী অনেকের উপরে আশা করা হচ্ছিল, কিন্তু তিনি কিন্তু এখন একটু ডাউনের দিকে আছেন। তবে মিডল অর্ডারে তিনি ভালো ব্যাটিং করতে পারেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সোহানের এই ফর্মটা যদি আজকেও থাকে এবং তিনি যদি ক্যারি করেন, অথবা তারপরে আপনি ধরেই নিচ্ছেন টপ অর্ডার সেভাবে হয়তো পারফর্ম করবে না, দায়িত্বটা ফিনিশারদের ঘাড়েই যাবে আলটিমেট না। টপ অর্ডার গত ম্যাচে ফেল করেছে বলে আজকে দুজনেই ফেল করবে তা না, আজকে হয়তো একজন দাঁড়িয়ে যেতে পারে কিংবা দুজনেই দাঁড়িয়ে যেতে পারে। আমরা আশা করি যে গেমটা টপ অর্ডার থেকেই শেষ করে দেন। যে টিম গেম টপ অর্ডার থেকে মানে ক্যারি করতে পারে এবং শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে, ধরেন আপনার 3-4 জন ব্যাটার যদি শেষ পর্যন্ত গেমটা শেষ করে দিয়ে আসতে পারে, গেমটা শেষ বলতে যে ব্যাটিং এর এন্ড পর্যন্ত যেতে পারে, তাহলে আপনি দেখবেন একটা বড় স্কোর হবে, টোটাল হবে। সেই টোটাল কিন্তু প্রতিপক্ষের পক্ষে চেঞ্জ করা সহজ না। তো বোলিংটা বাংলাদেশ সুপার করছে এবং উন্নতিটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। রিশাদ লাস্ট ম্যাচে খুব একটা ভালো করেনি, কিন্তু উইকেট ব্রেক থ্রু যেটা প্রয়োজন ছিল সেটা তিনি দিয়েছেন। সবচেয়ে ভালো শরীফুল আনবিলিভেবল ডেলিভারি দিয়েছেন, 13 রান দিয়ে তিনি একটা উইকেট নিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো ফিনিশিং ব্যাটিংটাও তিনি খুব ভালো করছেন, তার মানে শর্টস খেলতে জানেন। তো এইসব যে টেলেন্ডার যারা রয়েছেন তাদেরকে যদি আপনার ব্যাটিংটা একটু কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করাতে পারেন এবং বোলিংটা তাদের শার্পনেসটা যদি আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ টিম এখন যে ইমপ্রুভমেন্টের জায়গায় রয়েছে এবং তাদের যে উন্নতিটা দেখতে পেয়েছি গত 6 মাসের মধ্যে, সেটা আপনার আগামী বিশ্বকাপ আসতে আসতে বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ টিম পরিণত হতে পারবে। মিডল অর্ডার নিয়ে কি কোনো সমস্যা দেখেন কিনা তাওহিদ? মানে আমাদের এখন যদি দেখি আমরা লাস্ট বাংলাদেশ যখন শ্রীলঙ্কাতে গিয়ে খেলেছে তখন থেকে মিডল অর্ডার নিয়ে ভুগছে, মানে মিডল অর্ডার মোটামুটি প্রপার মিডল অর্ডার ছাড়াই আমরা পারফর্ম করে যাচ্ছি। সেই জায়গায় এই অভাবটা আসলে খুব বেশি টের পাওয়া যাচ্ছে কিনা? মিডল অর্ডার বাংলাদেশ সবসময় ভালো ছিল, যে মুশফিকুর রহমানরা যখন যারা খেলতেন, আমাদের টপ অর্ডারে খুব একটা বেশি মানে ধারাবাহিক কথা ছিল না। কিন্তু এই সময় এসে আমরা দেখছি টি-20তে মিডল অর্ডারে ওইরকম একটা ক্লিক করছে না, যেটা হচ্ছে যে তাওহিদ হৃদয় যদি আপনি ফর্মে থাকতেন, তিনি যে পোটেনশিয়াল নিয়ে জাতীয় দলে এসেছিলেন সেই জায়গায় কিন্তু এখন আর নেই। এইটা হলো বাংলাদেশের একটা সবচেয়ে বড় দুর্বলতা। ক্রিকেটারদের না অনেক দ্রুত ব্যাকপ্যাচ চলে আসে, এটা কি কেন হয়? এটা হলো যে আপনি ফোকাসে খুব বেশি, যারা খেলে তারা ফোকাস, আপনি বলতে তাদেরকে বোঝাচ্ছি, ফোকাসটা ধরে রাখতে পারে না এবং তাদের মনোযোগ নানা দিকে ডাইভার্ট হয় এবং স্টাডিজম তারা শো করতে গিয়ে তাদের হয়তো, আমার মনে হয় ব্যক্তিগত ধারণা এটা, তারা হয়তো তারকা খ্যাতিটাকে উপস্থাপন করার জন্য তাদের মধ্যে একটা অধ্যত্ত ভাবও আমরা দেখতে পাই। আশা করি যে এই জায়গা থেকে তারা সরে এসে অনেক দেশের ক্রিকেটারদের আমরা দেখেছি যারা হলো
ফোকাস করে, যেহেতু এটা ক্রিকেট একটা বিজনেস, তার জন্য বিজনেস কিন্তু একটা 100% বিজনেস। Right. কারণ সে 5 বছর ন্যাশনাল টিমে খেললে যে অর্থবিত্তের মালিক হবেন সেটা কিন্তু আপনি 100 বছর চাকরি করেও কিন্তু কিছু করতে পারবেন না। সো তাকে কিন্তু এই বিজনেসটা প্রপারলি পালন করা এবং নিজের দায়িত্বটা প্রপারলি করা উচিত। এবং আপনি যদি তারকা হন এবং ওই রকম পারফর্ম করেন, তাহলে আপনাকেই কিন্তু মিডিয়া না শুধুমাত্র জনগণ সবাই মাথায় তুলে রাখবে। যেমন সাকিব আল হাসান ছিলেন, সেই রকম আপনি হন, দেখবেন যে আপনাকে কত সম্মান দিচ্ছে। মিডল অর্ডার যেটা বলছিলেন, মিডল অর্ডার কেন পারে না, মিডল অর্ডারে, টপ অর্ডারে আমরা এখনো সেটেল হতে পারিনি, অন অ্যান্ড অফে যাচ্ছি। মিডল অর্ডারে এই জায়গাটা যদি আপনার ধরেন যে সেটেল না হওয়ার কারণে একটু এদিক ওদিক করতে হচ্ছে, যদিও আস্থা রাখছে তাহিদের উপরে এই সিরিজে তিনি নেই ফ্লুর কারণে। তবে যারা খেলছেন, গত ম্যাচে আমরা দেখলাম যে তারা একটু অল্প স্কোর করলেও সেটা কিন্তু ক্যামিও হচ্ছে, ট্রাই করেছেন। কিন্তু আমরা তো আসলে স্ট্যাবিলিটি চাই, কারণ আমরা তো আমাদের লক্ষ্য তো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতানো, আলটিমেটলি টি-20 ওয়ার্ল্ড কাপে বড় দলের বিপক্ষে আমাদেরকে খেলতে হবে, সেখানে যেন আমরা ভালোভাবে পারফর্ম করতে পারি, মানে বড় দল হতে চাই, আলটিমেট লক্ষ্য তো আমাদের সেটা যেন হতে পারি। তবে তার আগে আজকের যে ধাপটা হোয়াইট ওয়াশ করা, সেটা, কারণ বাংলাদেশ সিরিজ যেতে হোয়াইট ওয়াশটা কেন জানি আসলে করা হয় না, সেটা যেন করে ফেলে সেই প্রত্যাশা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ।